প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি রিপন দেবনাথ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই বাসায় নিরাপদে আছো। তোমাদেরকে বাসায় নিরাপদে রাখার জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকের ক্লাসে আমি গত ক্লাসের ধারাবাহিকতায় ফিন্যান্স ক্লাস নিব, অর্থাৎ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র ফিন্যান্স। আমি ফিন্যান্স ক্লাসটা নিব আজকে। গত ক্লাসে আমি অর্থের সময় মূল্য পড়াইছিলাম, ওই চ্যাপ্টারের ধারাবাহিকতা মেনটেন করে আজকের ক্লাসটা আমি কন্টিনিউ করব। গত ক্লাসে আমি অর্থের সময় মূল্য সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। গত ক্লাসে অর্থের সময় মূল্য নিয়ে আমি যেই আলোচনা করেছিলাম আমি আজকে আবার একটু রিপিট করব। আশা করি তোমরা গত ক্লাসটা অনুসরণ করেছো, দেখেছো। এই ক্লাসেও তোমরা যদি অনুসরণ করে দেখো, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। সেটা হচ্ছে অর্থের সময়ের মূল্য। আমরা আগে বলছিলাম অর্থের সময়ের মূল্য কি। অর্থের সময় মূল্য জানার জন্য আমি আগে বলছি, এখন আবার বলছি, অর্থের সময় মূল্য জানার জন্য আমাকে প্রথমে জানতে হবে অর্থের মূল্য। অর্থের মূল্য কি? অর্থের মূল্য মানে হচ্ছে আমাদের অর্থ, মানে আমাদের টাকার যে ক্রয় ক্ষমতা তাকেই বোঝায়। যেমন বর্তমানে 1 টাকা দিয়ে কি পাওয়া যায়? 1 টাকা দিয়ে সর্বোচ্চ একটা চকলেট পাওয়া যায়, কিন্তু এক সময় 1 টাকা দিয়ে, শায়েস্তা খান আমল 1 টাকা দিয়ে 8 মণ চাল পাওয়া যেত। তার মানে তখনকার 1 টাকার মূল্য আর বর্তমান 1 টাকার মূল্য কিন্তু এক না। টাকার মূল্য মানে হচ্ছে টাকার ক্রয় ক্ষমতা, অর্থের মূল্য মানে হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা। তার মানে আগেকার 1 টাকার মূল্য বর্তমানে আস্তে আস্তে কমে গেছে। অর্থাৎ আগে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এখন একটা চকলেট পাওয়া যায়। হয়তো ভবিষ্যতে এটাও পাওয়া যাবে না। এই যে সময়ের পরিবর্তনের ফলে অর্থের মূল্যে যে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে অর্থের সময়ের মূল্য। অর্থের সময়ের মূল্য। আমরা তাহলে অর্থের সময়ের মূল্য কি জানলাম। আমরা এর আগের আলোচনায় অর্থের সময় মূল্য কেন পরিবর্তন হয়, অর্থের সময় মূল্য কেন পরিবর্তন হয়, সময় মূল্য, অর্থের সময় মূল্য পাঠের প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে সময় মূল্যের প্রয়োগ, তারপর হচ্ছে অর্থ কেন সময় পছন্দ করে, বর্তমানে নিবে নাকি ভবিষ্যতে নিব আমরা অর্থটা, সেটা কেন সময় পছন্দ করে সেটা সম্পর্কে, তারপর হচ্ছে অর্থের সময় মূল্যর উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কেউ যদিও সেটা না দেখে থাকো, তাহলে গত ক্লাসটা মানে প্রথম ফিন্যান্স ক্লাসটা তোমরা এবার একটু দেখতে পারো। এরপর আমি আবার বলছিলাম যে কি, অর্থের সময় মূল্য নির্ধারণের সময় 2টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়। 2টা বিষয় আমাদের রাখতে, একটা হচ্ছে নগদ প্রবাহ, একটা হচ্ছে নগদ প্রবাহ, আরটা হচ্ছে সময় মূল্যের ভিত্তি। এই দুটো, একটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ, একটা হচ্ছে বাট্টাকরণ। এই 2টা ভিত্তি, এই 2টা বিষয় আমাদেরকে জানতে হবে। অর্থ সময় মূল্যের চ্যাপ্টারটার জন্য 2টা বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নগদ প্রবাহগুলা, আরটা হচ্ছে এই সময় মূল্যের ভিত্তি, একটা চক্রবৃদ্ধিকরণ, একটা বাট্টাকরণ। আমরা প্রথমে চক্রবৃদ্ধিকরণ বাট্টাকরণ বিষয়টা একটু বলি। চক্রবৃদ্ধিকরণ জিনিসটা কি? আমরা বললাম যে কি, ভবিষ্যৎ মূল্য বের করার জন্য 2টা পদ্ধতি আছে, 2টা সুদ আছে। একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কোনটা? সেটা হচ্ছে যে পদ্ধতিতে একটা নির্দিষ্ট সময় পর সুদটা আসলের সাথে যোগ হয়ে, অর্থাৎ সুদ আসলের উপর পরবর্তী বছরের নতুনভাবে সুদ ধার্য করা হয়, তাকে কি বলা হচ্ছে? চক্রবৃদ্ধিকরণ ব্যবস্থা বা সুদ বলা হয়, চক্রবৃদ্ধি সুদ বলা হয়। আরেকটা হচ্ছে সরল সুদ। সেটাতে কি হবে? সেটাতে যেটা বেসিক, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে, প্রথম অ্যামাউন্ট যেটা দেওয়া থাকবে, যেটা শুরুতে দেওয়া থাকবে, সেটার উপরেই বারবার কি করতে হবে? বারবার ইন্টারেস্ট ধরা হয়। অর্থাৎ সুদের উপর সুদ ধরতে হয় না, আর চক্রবৃদ্ধির উপর সুদের উপরও সুদ ধরতে হয় নির্দিষ্ট সময় শেষে গিয়ে। এরপর হচ্ছে বাট্টাকরণ। তাহলে আমরা চক্রবৃদ্ধিকরণ বা সরল সুদ এটা ব্যবহার করবো কখন? যখন বর্তমান মূল্য থেকে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। বর্তমান মূল্য থেকে যখন ভবিষ্যৎ মূল্য আমরা বের করবো, তখন হচ্ছে চক্রবৃদ্ধিকরণ বা সরল সুদ ব্যবস্থা আমরা ব্যবহার করব। আর যখন ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বের করব, তখন আমরা কীভাবে করবো? সেটা হচ্ছে বাট্টাকরণ। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি? বাট্টাকরণ। আমরা তাহলে আমাদেরকে এখানে 2টা বিষয় বের করতে বলা হয়ে থাকে এই অর্থের সময় মূল্যের মধ্যে। সেটা হচ্ছে একটা ভবিষ্যৎ মূল্য বের করো অথবা বর্তমান মূল্য বের করো। ভবিষ্যৎ মূল্য কোনটা বের করতে পারবে? আমার কাছে আজকে কিছু টাকা আছে, সেটা 5 বছর পরে, 2 বছর পরে কত টাকা হবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। সেই ভবিষ্যৎ মূল্য বের করতে বলে। অথবা আমি 5 বছর পরে গিয়ে 5,000 টাকা পাবো বা 10,000 টাকা পাবো, সেটার বর্তমান মূল্য কত হবে সেটা বের করতে যদি বলা হয়, সেটা কীভাবে বের করবো? সেটা হচ্ছে বাট্টাকরণের মাধ্যমে আমরা বের করবো।
আর চক্রবৃদ্ধিকরণ আর বাট্টাকরণ এই দুইটার জন্য কি দরকার? দুইটার জন্য দরকার হচ্ছে এটা নির্দিষ্ট সুদের হার দরকার। নির্দিষ্ট সুদের হার ব্যতীত সেটা নির্ণয় করা সম্ভব না। তাহলে কী কী লাগবে? একটা হচ্ছে নির্দিষ্ট সুদের হার লাগবে, আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে সময়, নির্দিষ্ট সময় দেয়া থাকতে হবে। এটা হচ্ছে অর্থের সময় মূল্যের ভিত্তি। আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে নগদ প্রবাহ। আমরা জানি 3 ধরনের নগদ প্রবাহ আছে, যেটা আমি গত ক্লাসে বলছিলাম, আবার বলছি। সেটা হচ্ছে একটা এককালীন, একটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ, একটা হচ্ছে বার্ষিক ভিত্তি। এককালীন মানে হচ্ছে কোনটা? মনে হয় বললাম যেটা মেয়াদ, একটা নির্দিষ্ট মেয়াদের কথা বললাম যে 5 বছর। এই 5 বছরের মধ্যে শুরুতে যদি আমি যদিও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি দিয়ে দিই, অর্থাৎ ধরো আমি 5 বছরের শুরুতে 5,000 টাকা দিয়ে দিলাম, 5,000 টাকা দিয়ে দিলাম, এটা যদিও নির্দিষ্ট সুদের হারে সে 10% হইতে পারে, ধরো 10% সুদের হারে, 10% সুদের হারে 5 বছর পর কত হবে সেটা বের করতে হলে সেটা হচ্ছে এই যে আমরা এককালীন যেটা শুরুতে দিয়ে দিলাম সেটা হচ্ছে কি এককালীন, সেটাকে কি বলা হচ্ছে? এককালীন বলা হচ্ছে। আবার একটা বললাম যে কি বার্ষিক ভিত্তি। এককালীনের পর আমি যাচ্ছি বার্ষিক ভিত্তিতে, নগদ মিশ্র নগদ প্রবাহ সেটা পরে আসতেছি। প্রথমে বললাম যে এককালীন হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ের শুরুতে 5 বছর 10 বছর যাই হোক, সেটা শুরুতে যদি আমি যদি বা কোনো একটা মাঝামাঝি সময়ে আমি যদি এককালীন একবারে যদি শুধু নগদ প্রবাহ করে থাকি আর কোনো টাকা যদি না দিয়ে থাকি, সেটা হচ্ছে এককালীন। আর বার্ষিক ভিত্তি কোনটা? বার্ষিক ভিত্তির সংজ্ঞা কিন্তু গত ক্লাসে বলছিলাম, আবার বলছি, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ ধরলাম 5 বছর ধরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, মানে হচ্ছে প্রত্যেক বছর শেষে গিয়ে বা প্রত্যেক বছরের শুরুতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি আমরা কী করতে থাকি, এটা নির্দিষ্ট সময় ধরে যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি নির্দিষ্ট পরিমাণ টাকাটা হবে কি নির্দিষ্ট, অর্থাৎ 1 বছর 100, 1 বছর 200, 1 বছর 500 এরকম হওয়া যাবে না। 100 টাকা দিলে প্রতি বছর 100 হবে, 200 টাকা দিলে প্রতি বছর 200 টাকা হবে, 500 টাকা দিলে প্রতি বছর 500 টাকাই হবে। সেটাকে কী বলা হচ্ছে? বার্ষিক ভিত্তি। বার্ষিক ভিত্তি আবার কি? সেটা হচ্ছে কি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদিও আমরা প্রদান করি বা গ্রহণ করি, সেটা প্রদানও হতে পারে গ্রহণও হতে পারে, সেটাকে কি বলা হচ্ছে? বার্ষিক ভিত্তি, বা ইংরেজিতে বলা হচ্ছে অ্যানুইটি বলা হয়। এবার এই বার্ষিক ভিত্তি গেল, এককালীন নগদ প্রবাহ গেল, এরপর হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। মিশ্র নগদ প্রবাহ কোনটা? ধরলাম ওই সময়টা 5 বছরেই আছে আগের মতো, কিন্তু সেক্ষেত্রে আমরা প্রতি বছর এককালীন না দিয়ে, প্রথম শুরুতে এককালীন না দিয়ে 1 বছর 2,000 দিলাম, 1 বছর 3,000 দিলাম, 1 বছর 1,000 দিলাম, 1 বছর 500 দিলাম, 1 বছর এভাবে আমরা যেটা করা হয়, অর্থাৎ নগদ প্রবাহের যখন ভেরিয়েশন হবে তখন তাকে কি বলা হচ্ছে? তখন কি বলা হচ্ছে? মিশ্র নগদ প্রবাহ বলা হয়। তিনটার ক্ষেত্রে, এককালীনের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য বের করা যায়, মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দুইটাই বের করতে বলা হতে পারে। বার্ষিক ভিত্তির ক্ষেত্রেও বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য দুইটাই আমাদেরকে বের করতে বলা হতে পারে, আমাদেরকে প্রশ্নে জানতে চাইতে পারে। সেক্ষেত্রে এককালীনের ক্ষেত্রে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে কী কী করতে হয় সেটা আমরা গত ক্লাসে, আমরা এর আগে যে ক্লাস করছিলাম সেই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করছিলাম উদাহরণসহ। তোমরা এটা আবার একটু দেখে নিবা। আজকে ক্লাসের মধ্যে কথা ছিল আমরা বার্ষিক ভিত্তি নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে কথা ছিল আমরা বার্ষিক ভিত্তি নিয়ে আলোচনা করব। তবু আমি ভবিষ্যৎ মূল্য বের করার জন্য যে সূত্রগুলো আছে সেটা আমি গত ক্লাসে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, এবারও দেখতে পারো। সেটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে কীভাবে করতে হয়। সরল সুদ যখন থাকবে তখন হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়াল টু বর্তমান মূল্য যোগ বর্তমান মূল্যের সাথে আমরা ইন্টারেস্ট রেট গুণ করব গুণ সময়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সরল সুদে যখন আমরা করি তখন। আর যখন চক্রবৃদ্ধি সুদে যখন আমরা করি তখন ভবিষ্যৎ মূল্য বের করার জন্য হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য 1 প্লাস ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার n। nটা হচ্ছে সময়। আবার যদি চক্রবৃদ্ধিটা যদিও বছরের মধ্যে 2 বার হয়ে থাকে, চক্রবৃদ্ধি যদিও বছরের মধ্যে 3 বার হয়ে থাকে, 4 বার হয়ে কতদিন হচ্ছে সেটা আবার এখানে আমরা কি করতে হবে? সেটা গুণ করে দিতে হবে। যদিও বছরের মধ্যে চক্রবৃদ্ধি যদি 2 বার হয় সেক্ষেত্রে আমরা এখানে 2 বার লিখবো, অর্থাৎ অর্ধবার্ষিকী যদি চক্রবৃদ্ধির কথা বলা থাকে তাহলে 2 বার, সেক্ষেত্রে 2 যোগ করতে হবে, 2 গুণ।
আর যদিও অর্ধবার্ষিকী না হয়ে যদিও মাসিক চক্রবৃদ্ধি বলে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা সেটা সংখ্যা না বসাই, সেখানে কী বসাবো, এখানে এম বসাই দিব। এম এর মানটা হচ্ছে কি, চক্রবৃদ্ধি পরিমাণ, বছর কী পরিমাণ চক্রবৃদ্ধি হচ্ছে সেটা পরিমাণ। আর এখানে যদি আমরা এম দিয়ে গুণ করে দিই, সেক্ষেত্রে এই আইকেও আমরা কী করে দিব, এম দিয়ে ভাগ করে দিব। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সুদ। এটা কখন ইউজ করবো আমরা, যখন এককালীন নগদ প্রবাহ হবে তখন। যখন এককালীন নগদ প্রবাহ হবে তখন ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমরা এটা করে থাকি। আবার যদি মিশ্র নগদ প্রবাহ হয়ে থাকে, মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে আমি তখন আবার বলছিলাম যে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে বছরের শুরুতে হতে পারে নগদ প্রবাহটা, অথবা বছরের শেষে হতে পারে, অর্থাৎ মেয়াদের শুরুতে অথবা মেয়াদের শেষে, দুই ক্ষেত্রেই হতে পারে। যদি মেয়াদের শুরুতে হয় তখন এক ধরনের সূত্র হবে, আর যদিও মেয়াদের শেষে হয় তখন আরেক ধরনের সূত্র হয়ে থাকে। যদিও মেয়াদের শুরুতে হয়, সেক্ষেত্রে একটু দেখাই। আমি অঙ্ক করতেছি না, কারণ এর আগে ক্লাসের মধ্যে আমি অঙ্ক করে দেখিয়েছিলাম, শুধু সূত্রগুলো তোমাদেরকে আবার একটু মনে করাই দিচ্ছি। এটা হচ্ছে যখন মেয়াদের শুরুতে, যখন কি থাকবে, যখন মেয়াদের শুরুতে, প্রতি বছরের মেয়াদের শুরুতে বা প্রতি বছরের শুরুতে যখন আমরা কী পাবো, নগদ প্রবাহটা আদান বা প্রদান করা হবে, সেক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করব। আবার যদি মেয়াদের শেষে হয় তখন কি হবে, এটা হচ্ছে মেয়াদের শুরুতে। আর যদি শেষে হয় সেক্ষেত্রে কী হবে, সবই একই থাকবে, শুধু এখান থেকে 1 বিয়োগ করা হবে। একইভাবে এটা হচ্ছে মেয়াদের শুরু হচ্ছে অর্থের সময়ের মূল্যের মধ্যে যখন আমরা ভবিষ্যৎ মূল্য বের করব, তখন আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব যখন মিশ্র নগদ প্রবাহ থাকবে। আর যদিও একইভাবে আমরা এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ যখন হবে তখন হচ্ছে এই সূত্রটা আমরা ব্যবহার করলাম, চক্রবৃদ্ধি যখন সুদ হবে তখন। আর যখন সরল সুদ করা হবে তখন কীভাবে হবে, এখানে আমরা সরল সুদের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে দিব। সরল সুদের যে সূত্র সেটা হচ্ছে কি, PV1 ইন্টু আই ইন্টু এন। এই এনের মান, আই এর মান ওখানে পাবো। একইভাবে PV1 ইন্টু আই ইন্টু, এইভাবে আমরা কী করবো, শুধু আমরা কী করবো, এখানে চক্রবৃদ্ধি সুদের জায়গার মধ্যে সরল সুদের সূত্রটা বসাই দিব, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যদি বর্তমান মূল্য বের করতে বলে, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের জন্য গেল। যদি বর্তমান মূল্য বের করতে বলে তখন আমরা বর্তমান মূল্য বের করার জন্য সূত্র হচ্ছে, আমরা সরল সুদে যদি বের করি, আগের মতোই সরল সুদ, সেটা হচ্ছে FB ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই I ইন্টু N। আর যদি চক্রবৃদ্ধি সুদের যদি আমরা বের করি, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এটা হচ্ছে আগেরটা গেলে ভবিষ্যৎ মূল্য, এটা হচ্ছে বর্তমান মূল্য। এটা হচ্ছে সরল সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ। এটা কখন ব্যবহার করব আমরা, যখন আমাদের এককালীন নগদ প্রবাহটা থাকবে তখন। আবার যখন মিশ্র নগদ প্রবাহ দেওয়া থাকবে
আগের মতো ভবিষ্যৎ মূল্য বের করার সময় যে আমরা যেভাবে মিশ্র নগদ প্রবাহ ব্যবহার করছিলাম সেক্ষেত্রে একইভাবে বছরের শুরুতে বা মেয়াদের শুরুতে মেয়াদের শেষে থাকতে পারে। মেয়াদের শুরুতে যদিও আমাদের ইয়াদে থাকে মানে নগদ প্রবাহটা হয়, সেক্ষেত্রে সূত্র কোনটা হবে আবার বলে দিচ্ছি একটু, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু প্লাস, এটা হচ্ছে শুরুতে যেটা পাবো সেটা, তারপরটা হচ্ছে FB1 প্লাস এটা হচ্ছে যখন মেয়াদের শুরুতে নগদ প্রবাহটা হবে, লিখে দিচ্ছি ব্র্যাকেটে, শেষে যখন নগদ প্রবাহ হবে তখন সূত্র হবে কোনটা, তখন সবই ঠিক থাকবে, এটা বাদ যাবে, সেটা হচ্ছে FB আর পরে গিয়ে এই সূত্রটার মধ্যে ওয়ানটা বাদ দিয়ে গেল। এটা হচ্ছে যখন বছরের বা মেয়াদের শেষে নগদ প্রবাহ হবে তখন। এই চারটা কয়েকটি সূত্র মানে ভবিষ্যৎ মূল্যের জন্য, বর্তমান মূল্যের জন্য এই কয়েকটা সূত্র, আর ভবিষ্যৎ মূল্যের জন্য আগে যে চারটা সূত্র দেখলে আমি চারটা সূত্র আমি যদি জানি মনে রাখি, তাহলে আমরা এই দুইটা নগদ প্রবাহের ক্ষেত্রে, একটা হচ্ছে এককালীন একটা মিশ্র, এই দুইটা নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো করতে পারবো। এবার আমরা জানার জন্য চেষ্টা করব বার্ষিক বৃত্তি। এই অঙ্কগুলা তোমরা ভালোভাবে বোঝার জন্য, যদিও আগে যদি না বুঝে থাকো, এই যদি বোঝার জন্য এই জিনিসটা আলোচনার পর তোমরা চাইলে আগের ক্লাসটা দেখতে পারো। আবার আগের ক্লাসের মধ্যে আমি উদাহরণ দিয়ে এগুলো আবার ডিটেলস আলোচনা করছিলাম, তোমরা এটা দেখে এটা বুঝে নিতে পারো। এবার আমরা জানবো বার্ষিক বৃত্তি সম্পর্কে। আমরা নগদ প্রবাহের ক্ষেত্রে তিন ধরনের নগদ প্রবাহ আছে বলছিলাম, একটা হচ্ছে এককালীন, এটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ, একটা হচ্ছে বার্ষিক বৃত্তি। এই বার্ষিক বৃত্তির ক্ষেত্রেও বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য বের করতে বলা হতে পারে আমাদেরকে। তো বার্ষিক বৃত্তি যখন আমাদেরকে বলবে তখন আমাদেরকে বার্ষিক বৃত্তির তিনটা বৈশিষ্ট্যের কথা আমরা বলছিলাম শুরুতে, সেটা হচ্ছে কি নির্দিষ্ট সময় ধরে, এটা তার নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময় ধরে, সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর মানে হচ্ছে কি 5 মাস পর পর হতে পারে, 2 মাস পর পর হতে পারে, 1 মাস পর হতে পারে, 1 বছর পর পর অন্তর হতে পারে। তাহলে 2 নম্বর আমরা বৈশিষ্ট্য গেল। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকাটা থাকবে কি নির্দিষ্ট। মিশ্র নগদ প্রবাহের মধ্যে টাকা পরিমাণটা নির্দিষ্ট থাকে না। মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে সেটা কি হতে পারে, সময়ে পরিবর্তন হতে পারে, মানে কি বলে অন্তর অন্তর যেটা বললাম এই ডিউরেশনটা, মানে 5 মাস পর পর বললাম, 10 মাস পর পর, সেটাও কিন্তু পরিবর্তন হতে পারে। টাকার পরিমাণ যেটা বললাম সেটা হচ্ছে 1000 টাকার পরে 2000 টাকা হতে পারে, 3000 টাকা হতে পারে। কিন্তু এই বার্ষিক বৃত্তির ক্ষেত্রে কি থাকবে, এই তিনটে বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, তাহলে সেটা বার্ষিক বৃত্তি বলা যাবে। সেটা হচ্ছে নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট সময় মানে হচ্ছে সেটা হচ্ছে ধরো 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর যাই হোক। আর হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর মানে হচ্ছে সেটা সময়ের ব্যবধানটা 5 মাস, 2 মাস, 3 মাস সেটা থাকতে হবে, আর নির্দিষ্ট পরিমাণ টাকার পরিমাণটাও ঠিক থাকতে হবে। তখন সেটা কি বলবো আমরা, তখন সেটাকে আমরা বার্ষিক বৃত্তি বলবো। এই বৈশিষ্ট্যটা গেল। যাওয়ার পরে বার্ষিক বৃত্তির ক্ষেত্রে 2 ধরনের বার্ষিক বৃত্তি আমরা পাই, সেটা ভবিষ্যৎ মূল্য বের করার সময়ও আর বর্তমান মূল্য বের করার সময়ও আমরা 2 ধরনের বার্ষিক বৃত্তি পাই। একটা হচ্ছে সাধারণ, আরটা হচ্ছে অগ্রিম। আমরা যেটা সাধারণ বলতেছি সেটাকে আমরা প্রদেয় বৃত্তি বা অগ্রিম বার্ষিক বৃত্তিও বলি। আর সাধারণ যেটা 1 নম্বর একটা গেল, আরটা যেটা সাধারণ যেটা বললাম সেটা হচ্ছে কি একটা প্রতি মেয়াদের শেষে, যখন নির্দিষ্ট মেয়াদের শেষে বার্ষিক বৃত্তিটা সংগঠিত হয় তখন সেটাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলবো। আর আরটা কি বললাম অগ্রিম, কোনটা সেটা যদি মেয়াদের শুরুতে, প্রতি মেয়াদের শুরুতে যদি কি হয় বার্ষিক বৃত্তিটা সংগঠিত হয় তখন সেটাকে আমরা কি বলবো, অগ্রিম বার্ষিক বৃত্তি বলবো। দুইটার ক্ষেত্রেই যখন আমরা অগ্রিম বার্ষিক বৃত্তি বের করব আর যখন সাধারণ বার্ষিক বৃত্তি, অগ্রিম বার্ষিক বৃত্তি যখন বর্তমান মূল্য বের করব বা সাধারণ বার্ষিক বৃত্তি যখন বর্তমান মূল্য বের করব, দুইটার ক্ষেত্রে দুইটা সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় কীভাবে করতে হয় সেটা আমরা দেখি।
প্রথমে আমরা দেখবো তাহলে কি বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখি। সেটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি বর্তমান মূল্য বের করার জন্য সাধারণ যেটা নিয়ম সেটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি বের করার সূত্র হচ্ছে আমরা বার্ষিক ভিত্তিতে ধরে নিচ্ছি ওখানে চক্রবৃদ্ধি সুদেই ব্যবহার করব, সাধারণত সরল সুদ আসে না, সেজন্য আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ব্যবহার করব। যখন বার্ষিক বৃত্তির ক্ষেত্রে আমাদেরকে যখন কিছু বলা থাকবে না, ধরবো যে প্রতি বছরে সেটা কি হয় চক্রবৃদ্ধি হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি ও দিয়ে হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, অর্ডিনারি অ্যাদি অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি বের করার জন্য সূত্র হচ্ছে অ্যানুইটি গুণ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই। আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, এন মানে হচ্ছে সময়। একইভাবে আমরা আগের অঙ্কে যেটা বলছিলাম, আগে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বের করার সময় যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আমাদের চক্রবৃদ্ধির পরিমাণ কথাটা বলা থাকে বছরে 2 বার 3 বার, অর্ধবার্ষিকী, ত্রৈমাসিকী, 4 মাসে যদি চক্রবৃদ্ধির কথা বলা থাকে, যদি 4 মাসের চক্রবৃদ্ধির কথা বলা থাকে তাহলে হচ্ছে বছরে 3টা চক্রবৃদ্ধি হয়। যদি অর্ধবার্ষিকী বলা থাকে তাহলে বছরে 2 বার চক্রবৃদ্ধি হচ্ছে। ত্রৈমাসিকী যদি বলা থাকে তাহলে বছরের মধ্যে 4 বার চক্রবৃদ্ধি হচ্ছে। তো সেইটা আমাদেরকে বসাতে হবে। যদিও এরকম চক্রবৃদ্ধির কথা যদি বলা থাকে, বার্ষিক যদি চক্রবৃদ্ধির কথা যদি বলা না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব, সেখানে এম দিব, এখানে একটা এম দিব। আর যদিও কিছু বলা না থাকে তাহলে আমরা আগের সূত্রটা ইউজ করবো, সেটা হচ্ছে কি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। তখন আমরা এই এমটা বসাতে হবে না। এটা হচ্ছে কখন, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর মানে অ্যানুইটির বর্তমান মূল্য বের করার জন্য একটা সূত্র। এবার আমরা এই সূত্র ব্যবহার করে একটা অঙ্ক করি। তাহলে একটা উদাহরণ আছে এখানে, সেটা হচ্ছে একটু লিখি। সেটা হচ্ছে তুমি যদি ৳1000 করে 10 বছর 10% হারে বার্ষিক কিস্তি দাও, তবে তার বর্তমান মূল্য কত? মূল্য কত? আমাদেরকে কিন্তু এখানে 10% হারে বলছে, এটা আমাদেরকে বলে নাই বছরে কতবার চক্রবৃদ্ধির কথা বলে নাই। যদি আমাদেরকে বছরের চক্রবৃদ্ধির হাতে কথা বলা থাকতো, যদি এখানে যদি অর্ধবার্ষিকী কিস্তি যদি বলা থাকতো বা অর্ধবার্ষিকী হারে যদি বলা থাকতো, সেক্ষেত্রে আমরা কী করতাম, এখানে এম এর মানটা বসাতাম। যেহেতু আমাদেরকে কিছু বলে নাই, যেহেতু কিছু বলে দেয় নাই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আয়ের মান বসায় অঙ্কটা করবো। এখানে দেখি আমরা তাহলে অঙ্কটা করি। আমরা বললাম যে কি প্রতি মাসে কত টাকা করে দিচ্ছি, প্রতি বছর বললো যে কি তুমি যদি 1000 টাকা করে 10 বছর 10% হারে বার্ষিক কিস্তি দাও, তবে তার বর্তমান মূল্য কত, বর্তমান মূল্যটা কত যদি বের করতে বলে, আমরা তাহলে 10 বছর করে প্রতি বছরের প্রতি বছর দিয়ে যাব। সেক্ষেত্রে কী হবে, কত টাকা বর্তমান মূল্য হবে তার, সেটা আমরা থেকে বের করতে হবে। আমরা বলছিলাম কি সাধারণ যখন বার্ষিক বৃত্তি হবে, যখন অর্ডিনারি অ্যানুইটি হবে, তখন সাথে আমরা ধরে নিব কি, সেটা হচ্ছে প্রতি মেয়াদের শেষে সেই টাকাটা দেয়া হচ্ছে, প্রতি মেয়াদের শেষে সেই টাকাটা দেয়া হচ্ছে, অ্যানুইটিটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করব, তখন সূত্র হলো এটা। তখন আমরা এখানে তাহলে আমরা অ্যানুইটির পরিমাণ পাইলাম কত, 1000 টাকা, ইন্টারেস্টের পরিমাণ পাইলাম হচ্ছে 10%, সময়ের পরিমাণ পাইলাম হচ্ছে কত 10। তাহলে আমরা এখানে সূত্রের মধ্যে বসাই এগুলা 1000 গুণ ইন্টারেস্ট রেট হচ্ছে কত 10%, মানে 0.10, পরে হচ্ছে কত 1 দিয়ে হচ্ছে 1 প্লাস 1.0 ডিভাইড হোল টু দি পাওয়ার হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের সূত্রের মধ্যে বসালাম। বসানোর পর
আমরা এবার ক্যালকুলেশনটা করতে হবে, তোমরা বাসায় নিশ্চয়ই ক্যালকুলেশনটা করতে পারবা। ক্যালকুলেশন করার পর যেটা করে দেখছি সেটা হচ্ছে 6,145 টাকা, 6,145 টাকা। আমরা কি করলাম, এখান থেকে ক্যালকুলেশন করার পর এটা পেলাম। আচ্ছা, এখানে যদি বার্ষিক কথা বলা না থেকে যদি অর্ধবার্ষিক কথা বলা থাকতো, অর্ধবার্ষিক কথাটা যদি বলা থাকতো, তাহলে কি হতো? আমরা যদি নতুনভাবে যোগ করলাম অর্ধবার্ষিকী, তাহলে কি হতো? তাহলে আমরা তখন কি করবো, এখানে এম এর জায়গায় কি বসাবো, এম এর মান যদি বছরের অর্ধবার্ষিকী মানে হচ্ছে বছরের মধ্যে 2 বার চক্রবৃদ্ধি হচ্ছে, তখন এম এর জায়গায় আমরা 2 বসাবো। তাহলে আমরা এখানে সূত্রটার মধ্যে বসাই দেখি, এটা এ ইন্টু এ মিনস হচ্ছে আমরা সরাসরি সূত্রের মধ্যে বসাই দিই, মান বসাই দিই। অ্যানুইটি মানে হচ্ছে 1,000 টাকা ইন্টু, তাহলে হচ্ছে আয়ের মান ছিল কত, 0.1010, আর এম এর মান হচ্ছে কত, 2। তাহলে আমরা এবার কি করে নিব, ক্যালকুলেশন করে নিব। ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে 0.6231 ডিভাইড বাই, এটা ভাগ করলে হচ্ছে 0.05। সবসময় দশমিকের পরে 4টা পর্যন্ত অঙ্ক নিবা, তাহলে আমাদের আনসারটা অনেকটা অ্যাকুরেট হবে। আর রেজাল্ট হচ্ছে 12,462.20 টাকা। এভাবে আমরা আমাদের অঙ্কগুলো করতে পারি। যখন আমরা সাধারণ বার্ষিক বৃত্তির কথা বলে থাকবে তখন আমরা সূত্র ব্যবহার করবো, তাহলে কি সেটা এটা। আবার যদি আমাদের অগ্রিম বার্ষিক বৃত্তির কথা বলে থাকে, অগ্রিম বার্ষিক বৃত্তি মানে হচ্ছে কি, যেটা যদি মেয়াদের শুরুতে যদি আমাদের বার্ষিক বৃত্তির টাকাটা যদি দিয়ে থাকি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের সূত্রের মধ্যে সামান্য পরিবর্তন হবে। এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। সেটা হচ্ছে কি, সেটা আমরা তখন এই অংশের সাথে যখন আমাদের অগ্রিম বার্ষিক বৃত্তি যদি বলে থাকে, ওই বার্ষিক বৃত্তিগুলা মেয়াদের শুরুতে অর্থাৎ বছরের শুরুতে দেয়া হয় বা আদান প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করবো এইটা। সেটা হচ্ছে কি 1 + IM। ওই এমটা হচ্ছে সম্পূর্ণ অক্সিলারি একটি বিষয়। সেটা হচ্ছে যদিও অর্ধবার্ষিকী কথা বলা থাকে তাহলে আমরা এমটা ব্যবহার করব, আর যদি অর্ধবার্ষিকী কথা যদি বলা না থাকে তাহলে আমরা ব্যবহার করব না। সরাসরি তখন কি থাকবে, শুধু আই থাকবে এখানে। তখন কি থাকবে, তখন আই থাকবে। এখন একই অঙ্ক যদি তুমি 1,000 টাকা করে যদি বছরের শুরুতে বছরের শুরুতে 1,000 টাকা করে 10 বছর 10% হারে অর্ধবার্ষিক কিস্তি দাও, তবে তার বর্তমান মূল্য কত হবে। মানে এটা হচ্ছে অর্ধবার্ষিক কিস্তি মানে হচ্ছে কি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বছরের মধ্যে 2 বার আমরা কি দিচ্ছি, তখন 2 বার অ্যানুইটিটা 2 বার হচ্ছে তখন, ঠিক আছে। তখন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই অংশ থেকে যে ক্যালকুলেশনটা বের হলো, অর্থাৎ আমরা আগের অঙ্কের মধ্যে ক্যালকুলেশন করে বের করছিলাম কত, 12,462.20 টাকা যেটা পাইছি, সেটার সাথে এই অংশটা কী করে দিব, গুণ করে দিব। তাহলে গুণ 1 + এটা আমরা গুণ করে দিব। গুণ করে দিলে তাহলে আমরা কি পেয়ে যাব, অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে যেটা হবে আনসার, বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু যেটা হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে সেটা হচ্ছে কত, তাহলে আমরা কি করব, এখানে অ্যানুইটির মান বসালাম কত করে, 1,000 টাকা করে। এখানে অ্যানুইটির মান হচ্ছে 1,000 টাকা করে, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, এম এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে এখানেও এম এর মান 2,
আয়ের মান হচ্ছে 0.10 বা 10%। ক্যালকুলেশন করলে যেটা হয়, এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে 13,085 টাকা। 13,085 টাকা হচ্ছে আমাদের কি বার্ষিক অগ্রিম, যেটা বার্ষিক বৃত্তি তার বর্তমান মূল্য। একইভাবে তাহলে আমরা আজকের আলোচনার মধ্যে আমরা যে জিনিসটা, যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা যেটা শিখলাম, নতুনভাবে যেটা শিখলাম সেটা হচ্ছে যদি বার্ষিক বৃত্তি থাকে সেই বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য কীভাবে বের করতে হয়। আমরা বললাম যে কি বার্ষিক বৃত্তির মধ্যে তিনটা জিনিস, প্রথমে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বার্ষিক বৃত্তি বলবো। প্রথমটা হচ্ছে সেটা কি থাকবে, নির্দিষ্ট সময় থাকবে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধান থাকবে, এবং আরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকার পরিমাণ, বার্ষিক মানে ওই যে যেটা নগদ প্রবাহ সেটা পরিমাণটাও কি থাকবে, সমান থাকবে। তখন তাকে আমরা কি বলবো, বার্ষিক বৃত্তি বলবো। আর এই বার্ষিক বৃত্তি সাধারণত দুই ধরনের হয়, সেটা হচ্ছে সাধারণ, আরটা হচ্ছে অগ্রিম। সাধারণ হচ্ছে কোনটা, যদিও মেয়াদের, ওই যে আমরা নির্দিষ্ট মেয়াদ বললাম, নির্দিষ্ট মেয়াদের মধ্যে নির্দিষ্ট মেয়াদের অন্তর বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যেটা কথা বললাম, ব্যবধানের কথা, সেটা যদিও শুরুতে হয় সেটা হচ্ছে অগ্রিম, আর সেটা যদিও শেষে হয় সেটাকে আমরা সাধারণ বার্ষিক বৃত্তি বলবো। আর সাধারণ বার্ষিক বৃত্তি যখন হয় সেক্ষেত্রে সূত্র হবে, শুধু এই অংশটা হবে সূত্র। সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে সেটা সূত্র হচ্ছে কি, অ্যানুইটি ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইড বাই এম হোল টু দি পাওয়ার mm। আর এটাকে ভাগ করবো কি, আই ডিভাইডেড বাই এম দিয়ে। এটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে। আর অগ্রিম বার্ষিক বৃত্তি যখন বলবো তখন এটার সাথে আমরা 1 প্লাস আই অথবা আই ডিভাইড বাই এম দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা অগ্রিম বার্ষিক বৃত্তির কী করতে পারবো, ভ্যালুয়েশন বা বর্তমান মূল্য আমরা বের করতে পারবো। তোমরা এই উদাহরণটা অনুসরণ করে প্রথমে প্র্যাকটিস করবা বাসার মধ্যে। তোমাদের যে বই দেওয়া হয়েছে, গত ক্লাসে আমি তোমাদের বইয়ের কথা বলতে ভুলে গেছিলাম, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তোমাদের জন্য হচ্ছে পদ্মা প্রকাশনী যে বইটা স্যারেরা নির্ধারণ করছে সেটা তোমরা কিনবা। সেখানে আরও অনেকগুলো উদাহরণ আছে, তোমরা প্র্যাকটিস করবা সেখান থেকে। তাহলে তোমরা বার্ষিক বৃত্তি সম্পর্কে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই বাসায় থাকবা, নিরাপদে থাকবা এবং স্বাস্থ্যবিধি অবশ্যই ভালোভাবে অনুসরণ করবা এবং সবাই সবার জন্য দোয়া করবা। ধন্যবাদ।